নমস্কার, আমি শান্তনু। এসে গেছি আপনাদের প্রত্যেকের ভালো লাগা অনুষ্ঠান চেনা কবির ভালো লাগা কবিতায়। চেনা কবির ভালো লাগা কবিতা আপনাদের সকলের ভালোবাসায় এগিয়ে চলেছে। এক এক দিন এক একজন আহ, কবি তাদের কবিতা নিয়ে আমার অনুভব সেইটা চলছে। এবং ইতিমধ্যে আরও অনেকের কবিতা নিয়ে আমি আসবো সে পরিকল্পনা করে ফেলেছি। শুধু এর পরের শুক্রবারের পরের মঙ্গলবারের প্রোগ্রামটা হয়তো করতে পারবো না। তার পরিবর্তে কবে করব সেটা বলে দেবো। পরের মঙ্গলবার আমার একটু একটা নিমন্ত্রণ আছে, সেই জন্য হয়তো হবে না। যদি কেউ এসে থাকেন বন্ধু একটু মেসেজ করে দেবেন, তাহলে শুরু করে দেবো। আজকের অতিথি কবি আমার এই অনুষ্ঠানে কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় পূর্ণরেখা যে সংস্থা, সেই সংস্থার অন্যতম কর্ণধার। এবং আমাদের এই ফেসবুকে মাঝে মধ্যেই পূর্ণরেখার কবিতা পাঠের অনুষ্ঠান চলতে থাকে। এই 25শে বৈশাখ কবি প্রণাম নিয়েও তার প্রোগ্রাম হবে। তো স্বাভাবিকভাবে সেই পূর্ণরেখার আহ, দিদি আমাদের সকলের, সেখানে অনেকেই হয়তো এর মধ্যেই আহ, পড়েছেন। যদি কোনো বন্ধু এসে থাকেন তাহলে একটু মেসেজ করে দেবেন। তো যদি কেউ এসে থাকেন তাহলে মেসেজ করে দেবেন, দেখতে পাচ্ছেন, তাহলে আমি প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যাব। কিন্তু এখনো পর্যন্ত কেউ মেসেজ করেননি, বুঝতে পারছি না। যাই হোক, কবি কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়, আমি বারবার বলেছিলাম যে আমি যেমন নামি দামি কবিদের কবিতা যারা আমার পরিচিত তাদের কবিতাও যেমন এখানে আলোচনা করব, ঠিক তেমনিভাবে যারা লিখছেন এখনো যথেষ্ট প্রতিষ্ঠিত সেইভাবে হয়ে ওঠেননি, তাদেরও পরিচিত করে দেওয়ার দায় কিছুটা আমার এই অনুষ্ঠানের আছে। এবং মূলত আমার এই অনুষ্ঠানটি কবিতার জয়যাত্রার অনুষ্ঠান। সুতরাং সেখান থেকে, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বিভিন্ন কবিকে খুঁজে বার করব এবং তাদেরও এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার একটা দায় আমার থেকে যাবে। এবং সেটা আমি অত্যন্ত আনন্দের সঙ্গেই করব। ইতিমধ্যেই কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়কে আপনারা সকলেই চেনেন, অনেকেই চেনেন যারা আধুনিক কবিতার হাল হাকিকত নিয়ে খোঁজ খবর রাখেন, তারা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়কে চেনেন। আমার সাথে যেটা কৃষ্ণাদির আলাপ, সেটা হচ্ছে যে লিটল ম্যাগাজিন বইমেলায়, আগের বার না তারও আগের বার, লিটল ম্যাগাজিন বইমেলা যেটা শেষবার হয়ে গেল আমাদের ওই ওকাকুড়া ভবনে, সেখানে নিপেনদার সাথে আমি প্রথম কৃষ্ণাদিকে দেখি। এবং সেখানে একটা, আমরা সকলে মিলে দাঁড়িয়ে একটা ফটো টটোও তুলেছিলাম। আহ, সুতরাং সেইখানে প্রথম দেখা। তারপর পূর্ণরেখার অনুষ্ঠান করা, তারপরে বিভিন্ন কয়েকটি, বিশেষত ইচ্ছে কুসুমের সভাতেও কৃষ্ণাদি কয়েকবার এসেছেন। এইভাবে আস্তে আস্তে একটা আলাপ তৈরি হয়ে যাওয়া, এবং তারপর আমার এই প্রোগ্রামের অবতারণা। সেখান থেকেই আমি এই কৃষ্ণাদিকে বেছেছি, কৃষ্ণাদির কবিতা আপনাদের সামনে রাখার জন্য। আজ অনুষ্ঠান কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কৃষ্ণাদির জন্ম বীরভূমে শান্তিনিকেতনের কাছে গোয়ালপাড়া গ্রামে। এবং সেখানেই সেই গ্রামীণ যে ব্যবস্থা, সেই গ্রামীণ সমাজের মধ্যেই তার শৈশব কাটে, সেখান থেকেই তার বেড়ে ওঠা। এবং তিনি যে স্কুলে ওখানে পড়তেন, সেখানটা পুরো শান্তিনিকেতনের ঢঙেই পড়ানো হতো। কারণ শান্তিনিকেতনের টিচাররাই আসতেন সেখানে পড়াতেন, অর্থাৎ গুরুদেবের আদর্শ সেখানে হতো। এবং সেখান থেকেই তারা, যেটা হয় পড়াশোনার বাইরেও, নাটক, আবৃত্তি, গান, সেগুলোর চর্চা সেই স্কুলগুলোতে চলতে থাকে। এরপর বাবার কর্মসূত্রে চলে আসা দুর্গাপুরে, দুর্গাপুরে গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়া, দুর্গাপুরে স্নাতক হওয়া, এবং দুর্গাপুরেও
সেখানেও কিছুদিন এগুলো চলে, কিন্তু বিবাহের পর একটা দীর্ঘ বিরতি, যেটা প্রত্যেক মহিলাদের কবিদের ক্ষেত্রে বা সাংস্কৃতিক জগতের অনেককে দেখেছি, যে বিবাহের পর তাদের প্রতিভাটা পুরো চাপা পড়ে যায় সাংসারিক চাপে, এবং তারপরে আবার ছেলে পিলে যখন মানুষ হয়ে যায়, বড় হয়ে যায়, একটা নিজস্ব সময় অনেকটা বেরিয়ে আসে, সেই নিজস্ব সময় আবার সেই পুরনো তানপুরা নামিয়ে সাধ্যে বসার মতো সেইটা শুরু হয় কৃষ্ণাদির জীবনেও অনেকটা তাই। এবং দীর্ঘ বিরতির পর তারপর দুর্গাপুরেই বিভিন্ন স্কুল কলেজের প্রোগ্রামে টুকটাক টুকটাক করে করতে থাকা, তারপর বাগুইহাটিতে আসা, এবং বাগুইহাটিতে এসে কলকাতায় আসা, তারপর বাগুইহাটি কৃষ্টি সংসদ, সেই কৃষ্টি সংসদে তার যাতায়াত শুরু। সেখানে বাচিক শিল্পী হিসেবেই তিনি প্রথম যেতেন, এবং কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়ের কবির থেকেও বড় পরিচয় বাচিক শিল্পী। সেখানে গিয়ে তিনি দুই বিখ্যাত কবি বাংলা সাহিত্যের, একজন রমেন আচার্য মহাশয় এবং আর একজন নৃপেন চক্রবর্তী, এই দুজনে সান্নিধ্য লাভ করেন, এবং এনার দুজনেই এনাকে প্রেরণা যোগান যে কবিতা লেখার জন্য, এবং সেইখান থেকেই তার কবিতা লেখা শুরু, তার জার্নিটা শুরু, এবং তার সাথে সাথে পূর্ণরেখা এই প্রতিষ্ঠানটাও গড়ে তোলা, যেখানে নাটক, গান, কবিতা সমস্ত কিছু নিয়ে আলাপ আলোচনা হয়, সেখানেও নতুনদের সুযোগ দেওয়া হয়। এই হচ্ছে টোটালি কৃষ্ণাদিকে এক কথায় কোট আনকোট বোঝানোর জন্য আহ, এটা বলা। এমনিতে উনি খুব মিষ্টভাষী মানুষ, সকলের সঙ্গেই খুব ভালো ব্যবহার, সকলকেই আপন করে নেন এবং সকলকে সম্মান দিয়ে কথা বলেন। এটা একটা বড় বিষয়। আমি আজকে কিছু কবিতা ওনার বেছেছি আপনাদের কাছে, সেই কবিতাগুলো রাখবো। প্রথমেই যে কবিতাটি আমি পড়বো আপনাদের কাছে, সেটি হচ্ছে যে স্বপ্ন। একটা কথা কবিতা পড়ার আগে বলি, কৃষ্ণাদির কবিতায় যেটা বারবার একটা ফিরে আসে, সে একটা স্বপ্ন এবং স্বপ্ন ভঙ্গের কথা, এবং কখনো মৃত্যু চেতনাও তাকে স্পর্শ করে। স্বপ্ন ভঙ্গের কথা বারবার বিভিন্ন দিক থেকে, অ্যাঙ্গেল থেকে তার জীবনকে দেখা, এবং কোথাও যেন একটা ফাঁকি পড়ে যাওয়া, কোথাও একটা অব্যক্ত বেদনার কথা তার কবিতায় আমরা বারবার বারবার ফিরে ফিরে পাই। যে অনেক কিছু না বলা কথা, অনেক কিছু যন্ত্রণা তার কলমের মধ্যে চাপা পড়ে আছে, তার বুকের মধ্যে আছে, তাই কিছু কিছু কলমের মধ্যে দিয়ে বেরোয়। আরো অনেক কথা কলমের মধ্যে চাপা আছে, সেগুলো আমরা প্রকাশ্যে হয়তো একদিন নিশ্চয়ই জানতে পারবো। সেভাবেই কবিতার মধ্যে দিয়েই তার জীবন যন্ত্রণার ছবি, তার বক্তব্য, সমাজকে দেখার যে তার একটা তো দৃষ্টিভঙ্গি থাকে, তারও প্রত্যেক মানুষের সমাজের প্রতি, নিজের প্রতি যেমন একটা দৃষ্টিভঙ্গি আছে, ঠিক তেমনি সমাজের প্রতি একটা দৃষ্টিভঙ্গি আছে, যে তিনি সমাজকে কিভাবে দেখেন। আহ, সেই জায়গা থেকে সেগুলো আমরা কবিতার মধ্যে পাই, স্বপ্নগুলো পাই। এই কবিতার নাম হচ্ছে স্বপ্ন। নিস্তব্ধতাময় মৌনতা শুধুই বেদনা ছাড়া আর কিছুই নয়। অনেক স্বপ্ন ছিল মেয়েটির চোখে, সব কি শূন্যতা হয়ে রয়ে গেল? মেয়েটির চোখে এখন শুধুই স্বপ্ন, এক সীমাহীন দিগন্ত বিস্তৃত নীল আকাশের। সে চেয়েছিল আকাশকে ছুঁতে, কিন্তু আকাশ কি ধরা দেয়? সে তো অধরা মাধুরী। সে নিজের মধ্যেই সুন্দর হয়ে থাকতে চায়। কেমন করে কাটে তোমার দিন? আমার দিন তো কাটে না, আমার দিন তো কাটে না যে। খুব সহজ সরল চলনের মধ্যে দিয়ে লেখা একটা স্বপ্নভঙ্গের বেদনা এই কবিতার মধ্যে আছে। বেদনার কবিতা, স্বাদ এবং সাধ্যের মধ্যে যে তফাৎ, অর্থাৎ মানুষ স্বপ্ন দেখে আর সেটা বাস্তবের সঙ্গে, সবাই চায় নীল আকাশে পাখি হতে, পাখি হওয়ার স্বপ্ন বোধহয় সবাই দেখেছে, এটা একটা কমন স্বপ্ন, পাখি হওয়ার স্বপ্ন। এখানেও সেই স্বপ্নটা এসছে, নীল আকাশকে ছোঁয়া, অর্থাৎ ইনফিনিটিকে ছোঁয়া, দিগন্ত বিস্তৃতর যে দিগন্তের ওপারে যে রহস্য আছে, সেই রহস্য ভেদ করার যে আকাঙ্ক্ষা, সেইটা থাকতে চায়। কিন্তু সেটা কি সবসময় সম্ভব হয়? সম্ভব হয় না। কিন্তু এই স্বপ্ন তাকে জাগিয়ে রাখে, তাকে, তার স্বপ্নটা হয়তো মরে যাচ্ছে, তিনি বুঝতে পারছেন এটা অধরা মাধুরী, এটা পাচ্ছি না, এটা পাওয়া যাবে না, কিন্তু তবু তার দিন কাটছে না, তবু তার দিন কাটছে না, দিন কাটে না। আহ, এইভাবে তার জীবন, স্বপ্ন এইভাবেই তার জীবনে বেঁচে থাকে, স্বপ্ন দেখতে থাকেন, স্বপ্ন জাগরুক থাকে, এবং স্বপ্ন যদি জাগরুক থাকে তাহলে জীবনও বেঁচে থাকে। স্বপ্ন বলার মধ্যে দিয়ে এই কবিতাটা তিনি আমাদের কাছে রেখেছেন।
স্বপ্ন কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়। এরপর আমরা যে কবিতাটায় যাব সেটা হচ্ছে যে শব্দ বোনা দ্বিতীয় কবিতাটায় আমরা যাব। এখানেও স্বপ্নের সঙ্গে একটা কবিতার মিশ্রণ সেটা আছে। আমরা কবিতাটায় পড়ি। শুধুই খেলা চলে কালো অক্ষরের শব্দ বুননের, নিস্তব্ধ নিশুতি রাতে শব্দহীন শব্দেরা খেলা করে। দুটি পাড়ের এপার থেকে ওপারে কত ছবি আঁকে, কত কল্পনা। মনের স্বপ্নগুলো সত্যি মনে হয় মনের আয়নায়। নিশুতি রাত কেটে গেলে ভোরের সূর্য নতুন আলো দেয়। তারপর সব গল্প গাথা পড়ে রয় হৃদয়ের অন্য জানালায়। একটা স্বপ্নকে এই কবিতার মধ্যে দিয়ে অ্যানালিসিস করা হয়েছে। এখন স্বপ্ন, এই স্বপ্ন দিনের স্বপ্ন নয়, দিবা স্বপ্ন নয়, এই স্বপ্ন রাতের স্বপ্ন। নিস্তব্ধ নিশুতি রাতে শব্দহীন শব্দেরা খেলা করে। একটা নিঃশব্দ স্বপ্ন চোখের সামনে আঁকা হয়ে যায়। সেই স্বপ্নের ঘোরের মধ্যে তলিয়ে যেতে হয়। অর্থাৎ রাতে যে একাকিত্বের যে সময়, সমস্ত কাজ সারা হয়ে যাওয়ার পর বিশ্রামের যে সময়, সেই সময়ে এই স্বপ্নরা এসে আমার মধ্যে খেলা করে। এবং এখানে যিনি বলেছেন কবি, দুটি পার এপার থেকে ওপারে কত ছবি আঁকে, কত কল্পনা, এটাও সেই যেন বাস্তব এবং অবাস্তব, জীবন এবং বাস্তব, আহ, একটা একটা স্বপ্ন এবং বাস্তব, একটা এপার যেটা বাস্তবের মধ্যে আছে, আর একটা ওপার যেখানে স্বপ্নের জায়গাগুলো তৈরি হয়। এখন দিন এলে আবার, রাতের পর দিন এলে আবার নতুন, আবার সেই পথ চলা, একঘেয়ে পথ চলা শুরু হয়ে যায়, যা প্রত্যেকের জীবনেরই একটা আমাদের আহ, নিত্য নৈমিত্তিক ঘটনা। ভোরের সূর্য নতুন আলো দেয়, এ কথা ঠিক তাই। নতুন স্বপ্ন, ভোরের সূর্য যখন তাকে নতুন আলো দিচ্ছে, তখন তার কবিতা, তখন তার আহ, স্বপ্নগুলো আবার একটা নতুন স্বপ্নে ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্য জানলায়। তখন সে অন্য জানলার দিকে তাকাচ্ছে। এত মনে রাতের রাতের মনের অবস্থায় একরকম, তারপর দিন শুরু হওয়ার পর যখন আবার নতুন সমস্ত ক্লান্তি, সমস্ত স্বপ্নকে ঝেড়ে ফেলে একদম, স্বপ্ন যেমন ছাড়া মানুষ বাঁচতে পারে না, আবার শুধু স্বপ্ন দেখেও তো মানুষ বাঁচতে পারে না। এই যে বাস্তব এবং এর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যেই আমার পথ চলা হয়, শুরু হয় অন্য জানলায়, অন্য জানলা রাখা স্বপ্নগুলো খুব সুন্দরভাবে। রাত্রির যেন একটা জানলা, তারপর দিনের বেলার একটা জানলা, সেই জানলার মধ্যে দিয়ে আবার নতুন করে সেটাকে দেখা, সেটাকে নিয়েই চলা। দিনের একটা স্বপ্ন, রাতের একটা স্বপ্ন, স্বপ্ন ভঙ্গ হয়, আবার নতুন স্বপ্ন তৈরি হয় দিয়ে। এবং শব্দ, যে শব্দগুলো না বলা শব্দ, সেই শব্দই যেন স্বপ্নের মধ্যে দিয়ে বুনতে থাকে। আমরা তৃতীয় কবিতায় যাব। তৃতীয় কবিতা, এটা একটা নিজের সঙ্গে কথোপকথনের কবিতা, অনেকটা স্বগতোক্তির মতো, কিন্তু এটা খুব প্রয়োজনীয় প্রত্যেক মানুষের জীবনেই। এটা খুব প্রয়োজনীয় বিষয়। এক হচ্ছে যে নিজের সঙ্গে একান্তে কিছুটা সময়, তখনই তো বেদনাগুলো ওঠে। কবির কবিতায়, কৃষ্ণাদির কবিতায় এইটা আহ, দেখতে পাওয়া যায়। আমি যেটা প্রথমেই বলে শুরু করেছিলাম, কবিতাটা খুব সুন্দর। কবিতাটা আমি পড়ছি। কবিতার নাম মন। পড়ন্ত বেলায় শেষ গোধূলির ছোঁয়া লেগে দোলা দিয়ে যায় মনকে। তুমি ভালো আছো মন? তোমার সাথে ওঠা বসা, তোমার সাথে ঘর বসত, তোমার সাথে সুখ দুঃখের মালা গাঁথা, তোমার সাথে দিন যাপন, তোমার সাথে চলতি পথের কথোপকথন, তোমার সাথে নিশীথ রাতের গোপন শয়ন। তুমি ভালো আছো তো মন? খুবই সুন্দর এবং খুব আন্তরিকভাবে এই কবিতাকে মনন হয়েছে নিজের। প্রত্যেক মানুষেরই নিজের সঙ্গে নিজের কথা বলতে হয়। নিজের ভেতর যে আমি আছে, সেই আমিটার সাথে একটু সময় দিতে হয়।
সারাদিন যা কাজ করলাম, সারা জীবন যা করে এলাম, কবি পড়ন্ত বেলার শেষ গোধূলির ছোঁয়ায় যে দোলা দেখতে পাচ্ছেন, সেই দোলায় তার আবার রিথিঙ্ক করতে ইচ্ছে করছে যে যা সারা জীবন করে এসছেন তা সব ঠিকঠাক ছিল কি? সব কি মনের সাইজ ছিল? সব কি বিবেকের সাইজ ছিল? তাহলে তোমার সাথেই তো আমি সারাক্ষণ ওঠা বসা, সুখ দুঃখের মালা গাঁথা। সুখ দুঃখ তো সবটা মনের ফিলিংসের ব্যাপার। আপনি তো সবকিছু স্বাচ্ছন্দ্য দিয়ে তো সুখ কেনা যায় না। এটা আমি বারবার বলি যে সুখ যে কার কখন কোথায় কিসে, এটা তো কেউ নির্ধারণ করে দিতে পারবে না। অনেক কিছু আছে সম্পদ, কিন্তু সুখ নেই, আবার কিছু নেই সম্পদ কিন্তু সুখে ভরপুর। তো এই সুখ একটা অপার্থিব ইমমেটেরিয়াল বিষয়। তো সেই ইমমেটেরিয়াল বিষয়টাও সেই মনের সাথে সাথেই চলে। এখন তোমার সাথে চলতি পথের কথোপকথন, এই চলতি যে পথ, জীবন যে বয়ে যাচ্ছে, তার সঙ্গেই মনের সঙ্গে কথোপকথন। নিশীত রাতে গোপন শয়ন, যে কবিতাটা ওই স্বপ্ন কবিতাটাই ছিল, যে নিশীত রাতে গোপন শয়ন, মানে রাত হলেই তো তোমার সঙ্গেই আমি শুই, মন তোমাকে নিয়েই শুই। সারা দিনের সব চিন্তা, সব স্বপ্ন, সব সার্থকতা, সব ব্যর্থতা তখনই তো আমার সামনে ভিড় করে আসে। তখনই তো সব আমার সামনে ভিড় করে আসে। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে বলছি যে তোমার নিশীথ রাতের গোপন শয়নে তাই তখনই তখন জিজ্ঞেস করতে ইচ্ছা হয়, নিশীথ রাত তখন জিজ্ঞেস করতে ইচ্ছে হয় যে সত্যি তুমি ভালো আছো তো? সত্যি আমাদের মন, আমাদের বিবেক ভালো আছে তো? এর মধ্যেই এর মধ্যেই লুকিয়ে থাকা অনেক কথা যা বলা হয়নি, তা বলা হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। মনের অ্যানালিসিস, স্বপ্নের অ্যানালিসিস, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। এর পরের কবিতাটা আমি পড়ব, সেটা হচ্ছে যে তুমি জানতেও পারোনি। খুব মিষ্টি সুন্দর কবিতা। পারোনি, তুমি জানতেও পারোনি কখন যে চুপিসারে চুরি হয়ে গেছে তোমার সবুজ স্বপ্ন, হৃদয়ের প্রিয় ভালোবাসা। পারোনি, তুমি জানতেও পারোনি কে সেই চোর চলে গেছে অস্ফুট, কে সেই চোর ছিঁড়ে নিয়ে চলে গেছে অস্ফুট কুড়ি, ভেঙে দিয়ে গেছে স্বপ্নের প্রিয় বর্ণমালা দানবের কঠিন থাবায়। পারোনি, তুমি জানতেও পারোনি। খুব প্রাসঙ্গিক এবং খুব সুন্দর চলনের মধ্যে দিয়ে, গঠনটা খুব সুন্দর, একটা সুন্দর গঠনের মধ্যে দিয়ে কবিতাটা এগিয়েছে। খুব ভালো লেগেছে কবিতাটি পড়তে আমার, সিলেকশন করতেও। যে কখন যে চুপিসারে চুরি হয়ে গেছে তোমার সবুজ স্বপ্নগুলো, হৃদয়ের প্রিয় ভালোবাসা। সত্যি তো, কখন হারিয়ে গেছে এই জীবন যুদ্ধের মধ্যে দিয়ে। যে জীবন আমি পেয়েছি, যে জীবন নিয়ে আমি চলেছি, আমার আকাঙ্ক্ষায় কি সেই জীবন ছিল? প্রত্যেকটা মানুষের উত্তর হবে না। প্রত্যেকটা মানুষ বলবে না, অন্য কোথাও। একটা খুব সেলিব্রিটি মানুষ না চাইতেই অনেক কিছু পেয়ে গেছেন, তাদের কথা বাদ দিয়ে বেশিরভাগ মানুষই বলবেন যে না, পাওয়া না পাওয়ার কথা বলছি না, তার জীবনযাত্রা, তার ডেস্টিনি। লোকে পাগলের মতো বলবে আবার কি? মানুষ ছোটবেলা থেকে বড় হবে, নাচবে, খাবে, দাবে, ঘর সংসার করবে, 4টে আশ্রমের মতো পাঠিয়ে তারপর এক সন্ন্যাস নিয়ে জীবন চলে যাবে। তা নয়। জীবনকে দেখার, জীবনকে খুঁজে পাওয়ার যে একটা জার্নি আছে, সেটা কি পারলাম? যা আমার হবার কথা ছিল তার কতটুকু হতে পেরেছি? যা হতে চেয়েছিলাম কতটা তার কাছে গেলাম? তাই কখনো কখনো জীবন যন্ত্রণার মধ্যে দিয়ে আমার এই সবুজ স্বপ্নটা, খুব সুন্দর করে খেয়াল করবেন বন্ধুরা, সবুজ স্বপ্ন, যে স্বপ্ন মরে না, যে স্বপ্ন বেঁচে থাকার, কচি হওয়ার কিশলয় স্বপ্ন, সময়ের স্বপ্ন, সেই স্বপ্নটা কখন চুরি হয়ে গেছে তুমি জানতে পারো।
সময়ের চাপে, পরিস্থিতির চাপে কত কি ছেড়ে দিতে হয়, কত কি অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এই সংসারের চাপেই কত কি অ্যাডজাস্টমেন্ট করতে হয়। কতদিন ধরে মনে হচ্ছে যে অমুক একটা বইটা আমার খুব পড়া দরকার, দাম দেখলাম দেজে 600 টাকা। তো 600 টাকা দাম দেখার পর তারপর 20% বা 25% ডিসকাউন্ট করে যে দামটা দাঁড়াবে, পকেটে হাত দিয়ে মনে হচ্ছে থাক, এ মাসে অনেকগুলো চাপ আছে। হলো না, স্বপ্ন চুরি হয়ে গেল। আমি খুব সহজ ভাষায় বোঝানোর জন্য বললাম। বড় বড় বিষয় তো আছেই, মহিলাদের ক্ষেত্রে তো আরো বেশি হয়। যে কথা বিবাহের পর শুরু হয়, বিবাহের পর তার তার নিজের জীবন, তার নিজের টার্গেট বলে খুব কম কিছুই থাকে। তার স্বামীর জীবনের টার্গেটটাই তার জীবনে বড় হয়ে যায়। এই যে শৃঙ্খলতা, তার ভিতর ছটফট করে যে মনটা, সেই ছটফট করা মনটার কথাই এসছে। ছিঁড়ে নিয়ে চলে গেছে অস্ফুট কুড়ি, ভেঙে দিয়ে গেছে স্বপ্নের প্রিয় বর্ণমালা। খুব সুন্দর কবিতা। পারোনি, তুমি জানতেও পারোনি, তাই সৃষ্টিও বন্ধ হয়ে গেছে। খুব সুন্দর, খুব নম্রভাবে, দারুণভাবে একটি মিষ্টি কবিতা আমাদের কৃষ্ণাদি দিয়েছেন। আমি পরের কবিতা পড়ব, সেটি হচ্ছে যে সব কবিরই যেটা থাকে মাকে নিয়ে একটা ট্রিবিউট। আর এটা আমি ছাড়তে পারি না, সব কবির ক্ষেত্রেই আমার মনে হয় যে মাকে নিয়ে একটা ট্রিবিউট। সব কবি মা, মাতৃভাষা, মাতৃভূমি, এইটা নিয়ে থাকে। তো সেই কবিতা একটু পড়া উচিত। জননী জন্মভূমিশ্চ স্বর্গীর স্বর্গাদপি গড়িয়েছে। যে সন্তান মাকে ভালোবাসে না, কবিতা লেখা হয় তার দ্বারা? জানি না, হয় কিনা জানি না, আমি বলতে পারবো না। অন্যরা বলতে পারবেন। আমি কবিতাটায় আসি। মা, মা, তুমি আমার অনেক দিনের চেনা সুরের বোল। মা, তুমি আমার শরতের শিউলি ঝরা ফুলের সুবাস। মা, তুমি আমার ভোরের নিকোনো উঠোন, ঘর। মা, তুমি আমার কঠিন তপনে বটবৃক্ষের শীতল ছায়া। মা, তুমি আমার দুঃখের দিনের মুশকিল আসান, আবার সুখের দিনের বিরাজিত আনন্দ ধারা। মা, তুমি আমার সব কিছু নীরবে সহ্য করার মূর্ত প্রতীক। মা, তুমি আমার শূন্য বুকে শীতল জলে শ্রাবণের বাড়িধারা। মা, তুমি আমার কঠিন অসুখে নিরাময় হওয়ার মুক্ত প্রলেপ। মা, তোমার উচ্চারণে আমার হৃদয় তন্ত্রিতে বাজে শান্তির বাড়িধারা। মা, তুমি আমার সেই মাটির গন্ধ মেশানো ভালোবাসার মুক্ত আঁচলখানি। এই কবিতার ফিলিংস নিয়ে কিছু বলার নেই, একটা সার্বিক সকলের মায়ের কথাই এখানে। মায়েদের যে কেন্দ্রীয় চরিত্র, সেই কেন্দ্রীয় চরিত্র তো একই সকলের ক্ষেত্রে। আমারও মাকে নিয়ে যা ফিলিংস, কৃষ্ণাদিরও সেই ফিলিংস, রমেনদারও সেই ফিলিংস, নিপেন্দারও সেই ফিলিংস, শ্রীময়ীরও সেই ফিলিংস, ভাস্বতীদিরও সেই ফিলিংস, শান্তাদিরও সেই ফিলিংস, রীতাদিরও সেই ফিলিংস, অজয়েরও সেই ফিলিংস, সকলের, সবার এইভাবে নাম বলতে 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 কত এগোবো। বহিঃপ্রকাশে তফাৎ থাকতে পারে, কিন্তু অনুভব যা ব্যাখ্যা করা যায় না, সেটাই ব্যাখ্যা করতে পারবো না। মাও একটা যেন কবিতার মতো মুখে লেপটে থাকে, যা জুঁই ফুলের গন্ধের মতো, গোলাপ ফুলের গন্ধের মতো, যা ব্যাখ্যা করা যায় না। কখনো কখনো কোনো কোনো ভাবে এক্সপ্রেশন করে হয়তো বলি আমরা, আলাদা আলাদা হতে পারে, কিন্তু মা সেটা মানে। আমরা আরেকটি কবিতা পড়ি। বৃষ্টি ভেজা ভোরে। বৃষ্টি ভেজা ভোরে, আধো ঘুমে আধো জাগরণে তোমার কথা মনে পড়ে। কত ছন্দের মালা পড়িয়েছ তোমার কবিতা ও গানে, সৃষ্টির মণিহার রচনা করেছ তোমার কথা ও গানে। তুমিও তো অপার বিস্ময়, তুমি ভোরের স্বপ্ন, কখনো আবার বিকেলের মিঠে রৌদ্রের, কখনো জ্যোৎস্না ঘেরা পুবালি রাত, কখনো নিশীত রাতের স্বপ্নচারিণী, আবার কখনো বর্ষার মেঘে বিদ্যুৎ বেশ, বিদ্যুৎ বান, কখনো উদার আকাশে তুমি একা। শেষ লাইনটা পাঁচ আছে। শেষ লাইনটাই কবিতাটাকে সম্পূর্ণ, প্রথমে কবিতাটা মনোটোনাস ভাবে একই রকম ভাবে আসছে, শেষ লাইনটায় একটা স্মৃতির রোমন্থনের কবিতা, যেখানে কাউকে দেখে এটা লেখা। কিন্তু
যে সে সৃষ্টিকারী, যাকে আমি, যে আমার পূজিত, যাকে আমি পুজো করছি, সেও কিন্তু কোথাও একা। সেই বিশালত্বে, যাকে আমি বিশালভাবে দেখি, সেই বিশালত্বের মধ্যেও তার একটা হু হু করা মন আছে, যেখানে কেউ নেই, যেখানে সে একা। এটি কবিতা, অনেকগুলো কথা দিয়ে বলেছেন, আহ, নানাভাবে নানা আহ, পোশাকে তাকে আঁকা হয়েছে, কিন্তু মূল যে কবিতার সেন্ট সেটা হচ্ছে যে সব মানুষই একা কোথাও না কোথাও। সফল মানুষ, বিফল মানুষ, সব মানুষই কোথাও একটা একা, নিজের কাছে হোক, কোথাও একটা সে একা থেকে যায়। আর একটি কবিতা পড়ি, এটি রূপক অর্থের কবিতা একটা। বিন্দু, একটা ছোট্ট সবুজ বিন্দুর কি অমোঘ আকর্ষণ, কি তার চরম ক্ষমতা। তার ক্ষমতায় সে মানুষকে কাছে টানে, আবার সেই ক্ষমতায় সে মানুষকে দূরে সরিয়ে দেয়। মানুষের মন ভাঙা করার কাজে একেবারে এক ধাপ এগিয়ে। তবু এই দুর্নিবার আকর্ষণে মানুষ একেবারে নিমজ্জিত, সব ভুলে গিয়ে স্নেহ মোহ বন্ধন, আত্মীয় স্বজন, সব সব গেছে ওই এক মুঠো করপুটের মধ্যে। এখানে সবুজটি একটা রূপক, একটা প্রলোভন, একটা স্পটলাইটও বলা যেতে পারে, বা একটা টার্গেটেড এরিয়া, সেইটার খোঁজে, বা মৃগ মৃগনাভির কস্তুরী, সেইটার লোভে সকলে ছুটছে ধাবমান, এবং সবাই আশেপাশে সবকিছুকে ভুলে সে তার অমোঘ আকর্ষণকে কেউ অস্বীকার করতে পারছে না, সেখানে সে ছাড়ছে, সেখানে সে ছুটছে, এবং সমস্ত কিছু তার ওই দুর্নিবার আকর্ষণের মধ্যে দিয়েই ঘুরে বেড়াচ্ছে। আপনি এই কবিতাটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন, বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারেন। আসলে আমরা কবির মৃত্যু চেতনার উপর একটি কবিতা, সেটা পাঠ করি। চেনা ছন্দের জীবন থেকে আজ অনেক দূরে, নির্জন বালুকা বেলায় শুধুই বালিয়াড়ি আর অনন্ত সাগর, অথই জলের ঢেউ নীল নীলিমায় ঘেরা চারিধার, কত কোলাহল মানুষের নীল জলে নিজেকে বিলিয়ে দেওয়ার বাসনা, কত গর্জনোচ্ছ্বাস ঢেউ, সেই ঢেউয়ের কুহক মায়ায় কত প্রাণ যায়, আবার শান্ত স্থিরিত বর্ণময় কত প্রেমিক যুগলের গল্প কথা গাঁথা হয়ে থাকে চিরকাল বালিয়াড়ির তটভূমে। তুমি তো যুগ যুগ শুধু গর্জন দিয়েই বয়ে গেলে, তুমি অনন্ত অসীম, তোমার অতলান্তে হয়তো নিরুদ্দেশ যাত্রা। একটা বিশালতার মধ্যে জীবনকে দেখা, এবং আমি কবিতাটা পড়ে আমার মনে হয়েছে যে একদিকে যেমন জীবন বিশাল সমুদ্রের মতো, এটাই সত্য, এটাই বিশাল, একদিন মরতেই হবে। আর বালুকা বেলাটা হচ্ছে জীবন। ওই যে একটা কথা উনি বলেছেন, কত প্রেমিক যুগলের গল্প কথা গাঁথা হয়ে আছে বালুকা বেলায়। এবং আপনি দেখবেন যে ম্যাক্সিমাম বিয়ের পর হানিমুন গুলো সব সমুদ্রের ধারেই হয়, ম্যাক্সিমামের ক্ষেত্রে, কিছু ডিফারেন্স আছে, তর্কে যাব না, কিন্তু মজা হচ্ছে এটা সেখানেই তারা স্বপ্ন দেখে ঝাউতলায় একে এক একজনকে নতুন করে চেনে জানে, অঙ্গীকারবদ্ধ হয়, এই তার জীবন। আর অনন্ত সাগরের অনন্ত ঢেউ এর মধ্যে জীবন একদিন হারিয়ে যায়, মিলিয়ে যায়। তোমার অতলান্তেই হয়তো নিরুদ্দেশ যাত্রা, আমি তো জানি না আমি কোথায় যাবো, কিন্তু যেতে আমাকে হবে, যেতে আমাকে হবে। সেই নিরুদ্দেশ যাত্রা, সেই নিরুদ্দেশ যাত্রা, অতলান্তে নিরুদ্দেশ যাত্রা, যেন কবিতার নামটাও নিরুদ্দেশ যাত্রাই। এটা কবির একটি মৃত্যু চেতনার কবিতা, যেটা প্রায় সমস্ত কবিকেই আচ্ছন্ন করে থাকে, সমস্ত শিল্পী মনকেই আচ্ছন্ন করে। শেষে একটা সমর্পণের কথা, সমর্পণের কথাটা আছে, কোথাও একটা নিবেদিত হওয়ার কথা এই কবিতার মধ্যে আছে, যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণতলে। ঠিক তুমি সেই অসীম সমুদ্রের সামনে দাঁড়িয়েও কবির মনে হচ্ছে যে তুমি তো গর্জন দিয়ে গেলে, তোমারই গর্জন, তোমারই ঢেউয়ের মধ্যে দিয়ে কত আঁকিমুখি আঁকা হলো জীবনে, জীবনের এক একটা পার্ট, জীবনের এক একটা সময় এক একটা বাঁক,
কোনো পাড় ভেঙে যায়, কোনো পাড় গড়ে, সমুদ্রের মধ্যে কত তট বিলীন হয়ে যায়, আবার অন্যদিকে আরেকটা সমুদ্র সৈকত জেগে ওঠে। কিন্তু একটা সমর্পণের, এই বিশালত্বের কাছে সমর্পণের একটা কথা, সেইটাই বারে বারে এবং কবিতার মূল উপজীব্য বিষয় হিসেবে ফিরে এসছে। আমি পরের কবিতা যাব, লুকোচুরি। পরন্ত বিকেলের অস্তমিত সূর্যের শেষ গোধূলির রেখাটুকু তোমার কোলে ঢলে পড়েছে। হে অনাদি অতীত আসমুদ্র হিমাচল, ভোরের স্নিগ্ধতায় দেখেছি তোমার শান্ত হৃদয় হরিণী রূপ। বৈশাখের খড়তপনে দেখেছি তোমার পাগলা হাওয়ার খামখেয়ালি। বর্ষার উত্তাল তরঙ্গে দেখেছি তোমার হারিয়ে যাওয়ার লুকোচুরি খেলা। তোমাকে নতুন করে পাবো বলে মাঝে মাঝে হারাতেও ভালো লাগে। হারিয়ে আবার পাওয়া যায়, তাই কখনো কখনো হারিয়ে ফেলতেও ইচ্ছে করে। কবিতার নামও তার জন্য লুকোচুরি। এটাও একটা জীবনের কবিতা এবং তার রূপ দর্শন, জীবন সায়ান্নে এসে ফিরে দেখা জীবনকে, তাকে পেতে চেয়েও অনেক সময় হারাতে হচ্ছে। যা আমি বারবার বলেছি যে তাকে পেতে চাইছি, কিন্তু তারপর তাকে হারাতে, হারিয়ে ফেলছি ভালোবাসার মতো। কখনো কখনো ভালোবাসা হারিয়ে যায়। তো সেই জীবনকে জীবনের বাইরে থেকে একটা দেখার কথা এখানে আছে। যেন বাইরে থেকে জীবনটাকে একটা ফোকাস করে আতস কাঁচের নিচে রেখে অনেকটা দেখা, অত খুব চুলচেরা হিসেব নয়, কিন্তু খুব সুন্দরভাবে দেখা। কিছু প্রাচীন, কিছু পুরনো কথা আছে কবিতায়, আহ, এগুলো কবি আরো লিখতে 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 সেগুলো আরো হয়তো হয়ে যাবে। যেমন অনাদি অতীত, শান্ত হৃদয়, খড় তপন, এগুলো একটু পুরনো ধাঁচের শব্দ, কিন্তু মিশ্রতার সঙ্গে এটাকে ইউজ করা হয়েছে এখানে। বর্ষার উত্তাল তরঙ্গে দেখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু একটু পুরনো শব্দ ইউজ হয়ে যেতে, কিন্তু তা সত্ত্বেও কবিতার যে মূল বুনট বা মূল যে বিষয় যেটা বলতে চেয়েছেন কবি, সেইটা পরিস্ফুট হচ্ছে কবিতার ভেতরে। লাইন টু লাইন পড়লে সেইটা যাচ্ছে যে জীবন সায়ান্নে একটা ফিরে দেখার কবিতা, এবং কখনো কখনো জীবনকেই হারিয়ে ফেলা, আবার হারিয়ে ফেলে তাকে খুঁজে পাওয়া। ঠিকই তো, বাড়িতে চলতে চলতে হঠাৎ করে চাবিটা খুঁজে পাচ্ছি না, তারপর পেয়ে গেলাম, এদিক ওদিক খুঁজছি, চশমাটা হারিয়ে ফেলেছি, খুঁজতে খুঁজতে দেখলাম চোখেই আছে। জীবন যেখানে ছিল সেখানেই থেকে গেছে, খালি হয়তো আমি খুঁজে পাচ্ছি না। তাই জীবনের কোনো মুহূর্ত যা হারিয়ে গেছিল, অনেকদিন পর একটা পুরনো বন্ধুকে দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে আমার মস্তিষ্কে সেই পুরনো দিনগুলো ঝলমল করে উঠলো, একটা ফ্ল্যাশব্যাক। সেই ফ্ল্যাশব্যাকের মধ্যে দিয়ে সেই জীবনটা ভুলে যাওয়া জিনিসটা আবার নতুন করে ফিরে এলো। এইভাবেই তো হারিয়ে যাওয়া জিনিসও আবার ফিরে যেতে ভালো লাগে। কোনো পুরনো প্রেমিককে হঠাৎ রাস্তায় দেখলাম, বা পুরনো প্রেমিকাকে রাস্তায় দেখলাম, বিয়ে হয়ে গেছে, তার সন্তান ফন্তান নিয়ে সব যাচ্ছে, সে এক ঘোরতর সংসারী, কিন্তু আর চোখে একবার তাকিয়ে দেখলো, আমিও দেখলাম, দেখে মুখ ফিরিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ হয়তো মনটা কেমন একটা হয়ে গেল, ব্যাখ্যা করা যাবে না। ঠিক তেমনি ভাবে হারিয়ে ফেলা জীবন, সেই হারিয়ে ফেলা জীবনকে আবার যখন মাঝে মধ্যে ফিরে পাওয়া যায়, তখন সেটাকে খুব খুব সুন্দর মনে হয়। আহ, প্রায় শেষ দিকে চলে এসেছি অনুষ্ঠানে। পরের কবিতা, তোমাকে। আবছায়ার অন্তরালে চলে গেলে তুমি, শুধুই স্মৃতি মেশানো ভালোবাসা দিয়ে। তোমার স্বরূপ ধরার ক্ষমতা আমার ছিল না, তবুও তোমার বেদনার অশ্রু আমি দেখেছি। আমি দেখেছি তোমার হাসি কান্নায় ভাসানো জোয়ারের ভেলা। আমি দেখেছি তোমার অন্তরের নিবিড় আলিঙ্গন। আমি দেখেছি তোমার সৃষ্টির মণিহার, যদিও তোমার আলুথালু কেশ সম্ভার। আমি দেখেছি তোমার বাঁকহীন পথের দিশা, আবারও দেখেছি তোমার গৃহবন্দী দশা। কখনো দেখেছি তোমার প্রতিবাদহীন মুখ দশা, কখনো আবার কাগজ কলম হাতে প্রতিবাদে মুখর হতে। অন্যদিকে তুমি মোহময়ী অপরূপা। এটাও ওই কাউকে দেখে, আহ, সামনে কাউকে কল্পনা করে লেখা।
তারই একটা দর্শন, সেটা বারবার বারবার তার ক্যারেক্টারটা বারবার বারবার এসে, যার জন্য কথাগুলো বারবার রিপিট হয়েছে, রিপিট 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 আছে কবিতায়। আহ, সুতরাং সেটা দিয়ে কবিতাটা শেষ অবধি যেটা হয়েছে, ওই যে শেষ লাইনে একটা থাকে, অন্যদিকে তুমি মোহময়ী, একদিকে মোহময়ী অপরূপ, আবার তোমার প্রতিবাদ করারও, কাগজ কলম হাতে প্রতিবাদও তুমি করো, অর্থাৎ কোনো মহিলা কবি বা সেইভাবে কোনো সমাজের কাউকে দেখে তিনি বলছেন আহ, যে তিনি সৃষ্টিও করছেন, আবার প্রতিবাদও করছেন, আবার সোজা পথে হাঁটছেন, তার বাঁকহীন দিশা, আবার তিনি তার গৃহবন্দী, ঘরেও বন্দী হয়ে থাকছেন, সব মিলে হয়তো নিজেকেই দেখছেন আয়নায়, নিজেকেই আয়নায় দেখে এই কবিতাটা আমাদের প্রেজেন্ট করেছেন। সেদিক থেকে আহ, হাসি, কান্না, বেদনা, ভাসানো জোয়ারের ভেলা, সবই আছে জীবনে, যা যা থাকে, সেইভাবে একটা পরিপূর্ণ জীবন, সেই পরিপূর্ণ জীবনকে তিনি দেখেছেন আয়নায়, এবং সেটা দেখে তিনি সেটা আমাদের উপহার দিয়েছেন। আহ, ভালো কবিতা। আমার শেষ কবিতা কৃষ্ণাদির, সেই কবিতাটি অত্যন্ত একটি রোমান্টিক কবিতা, এবং এই কবিতাটার মধ্যেও অনেক না বলা কথা আছে, না বলা যন্ত্রণা আছে, সেইটা উঠে এসছে কবিতায়, যেটা আমরা মাঝে মধ্যেই কবিতার মধ্যে দেখতে পাচ্ছি, একটা অব্যক্ত যন্ত্রণা, একটা স্বপ্নচারিণী, একটা স্বপ্নচারণের কথা বারবার আহ, বলা আছে কবিতায়। ঠিক তেমনি ভাবে খুব ছোট কবিতা, অল্প কিছু শব্দের মধ্যে দিয়ে আহ, এই কবিতাকে তিনি নিয়ে এসেছেন, আমাদের কাছে উপহার দিয়েছেন। কবিতার নামটি খুব ভালো, চুপ কথা। চুপ কথা কাকে বলে জানি না, তবু চুপ করে থাকা। তুমি আছো, আমি আছি, এই শুধু জানি, নিজেরা নিজের মধ্যেই বেঁচে থাকা। কোন এক পাখি ডেকে যায় দূরে, জানি না তার নাম, শুধু ইশারায় বলে যায় সে, সব কথা বলা যায়, সব ব্যথা ভোলা যায়, চুপ কথা ঘুরে ফিরে যায়। খুব সুন্দর কবিতা। প্রত্যেক মানুষের জীবনে থাকে অনেক কথা, আহ, বলা যায় না, বলা হয়, পাশাপাশি আছি, কিন্তু মনের মধ্যে সেই কথাটা আছে, কিন্তু বলে ওঠা গেল না। খুব সাধারণ সংসার জীবনেও এটা ঘটে। তোমার এটা ভালো না, বলতে পারলাম না, তোমার এটা ভালো, বলতে পারলাম না। আমি এই বয়সে যদি আমার বউ আমার পাশ দিয়ে হেঁটে যায়, বলি তোমার চুলের গন্ধ, বউ রেগে গিয়ে বলবে বাচ্চারা বড় হচ্ছে, আর কি মারা বন্ধ করো। ঠিক তেমনি আহ, কাউকে দেখে হঠাৎ করে ভালো লাগলো, মনে হয়তো কিছু বলার ইচ্ছে হলো, যে বললাম মন মে লাড্ডু ফুটা, তো মেরা মন মে ভি লাড্ডু ফুটা, লেকিন শব্দ নেই ফুটা। লাড্ডু ফুটলো কিন্তু কিছু বলতে পারলাম না, কেন? চুপ কথা। চুপ কথাই হচ্ছে আমার সেই ব্যারিয়ার। একটা কথা গান ছিল, গানের কথা মনে পড়ে আছে, কথা, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। তো এটাও যেমন একটা দিক আছে, তেমনি এটাও ঠিক, দুঃখ বেদনার মধ্যেও অনেক কিছু সহ্য করার থাকে, সহ্য করে নিতে হয়। মা কাকিমারা ছোটবেলা থেকে শিক্ষা দেয়, বোবার কোনো শত্রু নেই। পরের ঘরে যাবে, পরের ঘরে গিয়ে অনেকেই অনেক কথা বলবে, তো সেই আলো, সেই সেই সব শুনে উত্তর দিতে যাবে না বাবা, মেয়েদের একটু সহ্য করতে হয়। মহিলা কবি তো, সেই জায়গায় মহিলাদের কথাটা বারবার বারবার আসছে, এবং আমার মনে হয় যে কথাগুলো সব সর্বাংশে ঠিক কথা, 100% ঠিক। সেই চুপ কথার অনেক অনেক কথা ছিল, যা বলা হলো না, কিন্তু পাখিটা বলে যাচ্ছে, অজানা পাখি। সে কিন্তু অনেক, এই যে দুজনের মধ্যে যে অনুচ্চারিত কথা, সেই অনুচ্চারিত কথা নাম না জানি, নাম না জানা পাখিটা বলে দিচ্ছে। এই নাম না জানাটাতেই একটা রহস্য। নাম না জানা মানে সে কি বিবেক, স্পষ্ট তাকে বলতে পারছি না, এবং আহ, সে নিজে জানে সব কথা, কিন্তু তবে কি আহ, সার্বজনীন সেই দ্বন্দ্ব, সব কথা বলা হলো না,
নিজের মনের সঙ্গে নিজের দ্বন্দ্ব, সব মিলিয়ে কবিতা একটা খুব সুন্দর সুন্দর কবিতা। কৃষাদি খুব বেশি দিন লিখছেন না, অল্প দিন লিখছেন, কিন্তু আস্তে আস্তে তার কবিতা ভালো লাগছে আমার। এবং এই অনুষ্ঠানের পর নিশ্চয়ই আরো অনেকের ভালো লাগবে কবিতা বোঝার জন্য, বিশ্লেষণের জন্য বা অনুভূতি প্রকাশের মধ্যে দিয়ে। আমি সেটাই চাই, এবং আমি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটাও চাই আরো সুন্দর সুন্দর কবিতা কৃষাদি লিখবেন, উপহার দেবেন, আমরা আবার পড়বো সকলে মিলে কবিতা। আমার এই অনুষ্ঠানে আবার আমরা পেছনের দিকে যাব, আমার একটা ইচ্ছা আছে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর আবার পেছন ফিরে দেখবো যে তারপর আর কি কবিতা লেখা হবে। এটাও একটা, হয়তো আবার একজনের 10টা 12টা কবিতা নিয়ে হবে না, হয়তো 4টে 5টা নিয়েই করবো, যে এই কবিতা অব্দি আমরা পড়েছিলাম, তারপরে আবার কবি নতুন করে কি লিখলেন ভাবছি। এসব চিন্তা ভাবনা মাথার মধ্যে আছে, ঘুরছে, ঘুরপাক খাচ্ছে। তো সেইভাবে বলবো যে কবিতা, কৃষ্ণাদি কবিতা লিখে চলুন, থামবেন না কখনো। কবিদেরও অনেক যন্ত্রণা পেতে হয়, কবি মনে যন্ত্রণা বেশি লাগে, আর যত যন্ত্রণায় আপনি ক্ষতবিক্ষত হবেন তত কবিতার জন্ম হবে। শুধু কবিতার সঙ্গে থাকুন। আমার এই অনুষ্ঠান যারা দেখলেন, যারা যারা দেখছেন, তাদের সকলকে অনুরোধ করছি যে একটু শেয়ার যদি করে দেন, আপনার বন্ধু বান্ধবের মধ্যে এটা ছড়াবে। এবং আমার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল আমি করেছি শান্তনুর সঙ্গে কবিতায়, এই সমস্ত অনুষ্ঠানগুলো সেখানেও যাবে, যাতে সারা বিশ্বের লোক, শুধু আমাদের এই আন্তর্জাল নয়, সারা বিশ্বের লোকেরা যাতে কবি কবিতা প্রেমীরা এটা দেখতে পায়, সেই চেষ্টা আমি করছি। একটু টেকনিক্যালি উইক লোক আমি, তো সেই জন্য একটু দেরি হচ্ছে, হয়ে যাবে আস্তে আস্তে। আমি সকলকে অনুরোধ করবো সেই চ্যানেলটা নিশ্চয়ই আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, এবং সেইভাবে চলবে, সেটা একটা আলাদা পার্ট। আর এই ফেসবুক লাইভে এই যে প্রোগ্রাম চলছে, আগামী মঙ্গলবার, এই আগামী শুক্রবার আমি নিয়ে আসবো আমাদের প্রত্যেকেরই চেনা কবি, ভালো কবি, কিন্তু খুব মানে কি বলবো, নিজের মনে মনে অন্তর্হিত কবি, মানে নিজেকে অন্তর্মুখী কবি, সুকুমার গড়ানি, সুকুমারদার কবিতা নিয়ে আমি আগামী শুক্রবার হাজির হব আপনাদের কাছে। সুকুমারদার কবিতার মধ্যে আমরা ডুবে যাব এবং আমার অনুভূতি আমি আপনাদের কাছে রাখবো, যেভাবে রাখি। সব মিলিয়ে আবার কৃষ্ণাদি সহ আমার অনুষ্ঠান যারা দেখলেন তাদের সকলকে আমার এই অনুষ্ঠানের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সকলে ভালো থাকবেন, বর্তমান পরিস্থিতিতে সেইভাবে নিজেদের মানিয়ে নিয়ে চলবেন, কোভিড পরিস্থিতিতে সেইভাবে সাবধানে থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।